বাবা সরকার দলীয় সংসদ সদস্য, তবে পুরো সংসদীয় এলাকায় ছেলের একচ্ছত্র প্রভাব। দলের রাজনীতি থেকে শুরু করে অবৈধ উপার্জনের খাতের নিয়ন্ত্রকও ছেলে। শিল্প কারখানার চাঁদাবাজি, ঝুট ব্যবসা, উন্নয়ন কাজের দরপত্র নিয়ন্ত্রণ, নৌপথ ও পরিবহন খাতের চাঁদাবাজি এবং অবৈধ বালু উত্তোলনের ক্ষেত্রে একক আধিপত্য গড়ে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যার বিরুদ্ধে এত অভিযোগ, তিনি নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীব। ২১ জুন গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছিল। ১২ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়েও দেওয়া হয়। তবে বেশ কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়। চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও সজীবকে আটকের পর কেন ছেড়ে দেওয়া হয়, এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, সজীবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, তবে কেউ লিখিত অভিযোগ বা মামলা করেননি। এ কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি। উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারি কোনো পদে না থাকলেও সজীব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক মাসিক আইন শৃঙ্খলা সভা ও উন্নয়ন সমন্বয় কাজে অংশ নেন। এসব সভায় বক্তব্য দেন এবং বিভিন্ন বিষয়ে মতামত দেন। স্থানীয় এমপির সব বার্তাও ছেলের মাধ্যমে স্থানীয় প্রশাসন পেয়ে আসছে। তবে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত প্রথম আলোকে বলেন, উপজেলা সমন্বয় সভা কমিটির পূর্ণাঙ্গভাবে গঠন করা হয়নি। নির্দিষ্ট কমিটি না থাকায় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকেন। সজীবও সভায় অংশ নেন। আজহারুল ইসলাম মান্নান একসময় বালু উত্তোলনের ব্যবসা করতেন, পরে জমি কেনাবেচার ব্যবসা শুরু করেন। এক পর্যায়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। বর্তমানে তিনি সোনারগাঁও উপজেলার বিএনপির সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একবার উপজেলা চেয়ারম্যানও হন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন। ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আজহারুলের ছেলে সজীবের অনুসারীরা মেঘনা সেতুর টোল প্লাজার নিয়ন্ত্রণ নেন। টানা ৪ দিন পরিবহন থেকে টোলের টাকা তারা আদায় করেন। সোনারগাঁও উপজেলা বিএনপির এক নেতা বলেন, ২০২৪ সালে ৫ আগস্টের পর সজীবের প্রভাব বিস্তার শুরু হয়। বিভিন্ন কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানে হস্তক্ষেপের পাশাপাশি প্রতিপক্ষ হিসেবে বিবেচিত ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। পরে বাবা এমপি হওয়ার পর সজীব আরও বেপরোয়া হয়ে ওঠেন। সোনারগাঁও সিদ্ধিরগঞ্জে তার অনুসারীদের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠে। এতে বিএনপির অনেক পরীক্ষিত নেতাকর্মী কোণঠাসা হয়ে পড়েন। সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত সদস্য মমতাজ বেগম অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতাপের চর এলাকায় তার ৪তলা বাড়িসহ ২৩% জমি দখল করে নেন আজহার এমপির ছেলে সজীবের লোকজন। এমন একটি প্রতিষ্ঠানের কাছে জমি বিক্রিতে রাজি না হওয়ায় তাদের এই পরিস্থিতির মুখে পড়তে হয়। মমতাজ বেগম বলেন, শুধু বাড়ি দখল করেনি, আমাদের একেবারে পথে বসিয়ে দিয়েছেন। এখন ভাড়া বাসায় থাকতে হচ্ছে। এদিকে স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াহিদ বিন ইমতিয়াজ বলেন, তিনি সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করতে আগ্রহী ছিলেন। এ নিয়ে আজহারুল ইসলাম ও তার ছেলের সঙ্গে বিরোধ তৈরি হয়। এর জেরে তাকে ডাকাতি ও লুটপাটের মামলায় আসামি করা হয়েছে। তিনি বলেন, আমি একটি কলেজের সহযোগী অধ্যাপক, এলাকায় আমার একটা ইমেজ আছে, অথচ তারা আমাকে ডাকাত বানিয়ে দিল। এছাড়া সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমানের নেতৃত্বে একটি গ্রুপ এলাকায় প্রভাব বিস্তার করছে। তিনি সজীবের খুব ঘনিষ্ঠ। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ওই গ্রুপের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল এবং সালিশের নামে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে ২০২৪ সালের সেপ্টেম্বরে যৌথ বাহিনী আতাউর রহমানকে আটক করেছিল। তবে তিনি প্রথম আলোকে বলেন, তাকে আটকের ঘটনা ছিল ভুল বোঝাবুঝির ফল। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। সজীবের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তার বক্তব্য জানতে গত ২২ জুন থেকে ২৪ জুন পর্যন্ত টানা ৩ দিন মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়। তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে পাঠানো একটি বার্তা পৌঁছালেও তিনি সাড়া দেননি। এছাড়া তার বাবা এমপি আজহারুল ইসলামের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হয়। সর্বশেষ ২৪ জুন বেলা ৩টা ৩২ তার মুঠোফোন কল করা হলে ফোনটি ধরে বলা হয়, এমপি সাহেব মিটিংয়ে ব্যস্ত আছেন, সন্ধ্যার পর ফ্রি হবেন। সন্ধ্যার পর তার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে কল ও একাধিক বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
খায়রুল ইসলাম সজীব ও তার বাবা আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয় দখলের অভিযোগ রয়েছে। গত 10 জানুয়ারি সিদ্ধিরগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়। 18 জুন সকালে এমপি আজহারের অনুসারীরা দলীয় কার্যালয়ের সাইনবোর্ড খুলে সেখানে মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 3-এর সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে লেখা নতুন সাইনবোর্ড টাঙান। এ নিয়ে গত 18 জুন প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। 20 জুন ভোরে আবার জেলা বিএনপির পুরনো সাইনবোর্ড ফিরিয়ে আনা হয় এবং অপসারণ করা হয় 3 সংসদ সদস্যের ছবি আবারও টানানো হয়। জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ প্রথম আলোকে বলেন, কার্যালয়টি জেলা বিএনপির কার্যালয় হিসেবেই চালু করা হয়েছে এবং ভবিষ্যতেও সেভাবেই থাকবে। স্থানীয় শিল্প মালিকদের অভিযোগ, আজহারুল ইসলাম এমপি হওয়ার পর তার ছেলে সজীবের প্রভাব বেড়ে যায়। কাঁচপুর থেকে সোনারগাঁ পর্যন্ত বিভিন্ন শিল্প কারখানায় টাকার জন্য চাপ দিতে থাকেন। অনেক সময় টাকার জন্য কোনো কারখানার পণ্যবাহী ট্রাক আটকে রেখেছেন। এছাড়া মেঘনা শিল্পনগরী, কাঁচপুর বিসিক শিল্পনগরী এবং আদমজি ইপিজেড সংলগ্ন এলাকায় ঝুট ব্যবসা, কারখানা পরিত্যক্ত মালামাল বিক্রি, পণ্য পরিবহন এবং বিভিন্ন সরবরাহ কাজকে কেন্দ্র করে সজীবের নেতৃত্বে কিছু চক্র গড়ে উঠেছে। এমপির ছেলে সজীব এই চক্রের হোতা। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত 10 জন ব্যক্তির সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাদের অভিযোগ, শিল্প প্রতিষ্ঠানের চাঁদাবাজিতে সজীবের সহযোগী হিসেবে কাজ করেন এমপি আজহারের ব্যক্তিগত কর্মকর্তা সেলিম হোসেন দীপু, সোনারগাঁ থানা বিএনপি নেতা মোহাম্মদ জলিল এবং কাঁচপুর ইউনিয়ন যুবদল নেতা BM ডালিম। তবে সেলিম হোসেন মোহাম্মদ জলিল প্রথম আলোর কাছে দাবি করেন তারা কোনো চাঁদাবাজিতে জড়িত নন। এমপি পুত্র সজীবও কোনো চাঁদাবাজি করেন না। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট গোষ্ঠীর বাইরে গিয়ে ঝুট বা পরিবহন সংক্রান্ত কাজ দিতে চাইলে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়। আরেক শিল্প প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, তাদের প্রতিষ্ঠান থেকে এমপি আজহারের ছেলে সজীব 30 লাখ টাকা চাঁদা নিয়েছেন। তারা প্রথমে চাঁদা দিতে রাজি হননি, পরে হামলা ও হুমকির মুখে টাকা দিতে বাধ্য হয়েছেন। নদীকেন্দ্রিক চাঁদাবাজি ও বালু বাণিজ্যতে মেঘনা নদীতে মাছ ধরার নৌকা, বালুবাহী ট্রলার ও বিভিন্ন নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে সজীব ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এ কাজে একটি বাহিনীও সক্রিয় বলে জানিয়েছেন স্থানীয়রা। গত বছরের 25 জুন মেঘনা নদীর বিভিন্ন চৌকি এলাকায় অভিযান চালিয়ে 11 জনকে গ্রেপ্তার করে নৌপুলিশের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অনেক দিন ধরে মাছ ধরার নৌকা, বালুবাহী ট্রলার ও বিভিন্ন নৌযান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিলেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন এমপি আজহারের চাচাতো ভাই ও সোনারগাঁ বিএনপির নেতা আলী নূর ও পিরোজপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসান বশির। কাঁচপুরে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের ল্যান্ডিং স্টেশনকে কেন্দ্র করে বালু, পাথর ও বিভিন্ন পণ্যবাহী নৌযানের মালামাল ওঠানামা করে। খালাস এবং পরিবহন কার্যক্রম নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে সজীবের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে সজীবের লোকজন অবৈধভাবে বালু উত্তোলন করছেন। সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের দরপত্রেও সজীব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন বলে একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন। তারা বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই দরপত্র আহ্বানের আগে কারা কোন কাজ পাবেন সেটা নির্ধারণ করেন সজীব। সর্বশেষ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গাড়ি পার্কিং ও শিশুদের বিনোদন কেন্দ্র পরিচালনার দরপত্র কিনেও কোনো ঠিকাদার সেটি জমা দিতে পারেননি। এ নিয়ে অন্তত 3 জন ঠিকাদারের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। এর মধ্যে 2 জন বিএনপির পদধারী নেতা। তারা প্রথম আলোকে বলেন, এমপি পুত্র সজীবের অনুমতি ছাড়া এখানে দরপত্র জমা দেওয়া যাবে না। কে দরপত্র জমা দিবেন সেটি তিনি নির্ধারণ করবেন। কিন্তু গত রোববার তাকে পুলিশ আটক করায় এই বিষয়ে আর সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় কেউ আর দরপত্র জমা দেননি। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, 50টিরও বেশি দরপত্র বিক্রি হয়েছিল, তবে নির্ধারিত তারিখে কোনো দরপত্র জমা পড়েনি। কেন কেউ দরপত্র জমা করেনি সেটাও তিনি জানেন না বলে দাবি করেন। স্থানীয় বিএনপি নেতা, ব্যবসায়ী, ঠিকাদার, সাংস্কৃতিক কর্মী ও প্রশাসন সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির ভাষ্য অনুযায়ী সোনারগাঁ সিদ্ধিরগঞ্জে সজীবের প্রভাব এখন বিএনপির রাজনীতি থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, শিল্পাঞ্চল, নৌপথ ও স্থানীয় বিরোধ নিষ্পত্তি পর্যন্ত
বিস্তৃত হয়েছে। সোনারগাঁওয়ের সাংস্কৃতিক কর্মী শাহেদ কায়সার বলেন, সোনারগাঁ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও অর্থনৈতিক অঞ্চল। এ অঞ্চলে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বাড়লে এর প্রভাব সাধারণ মানুষের জীবন ও স্থানীয় অর্থনীতির ওপর পড়ে। তিনি বলেন, যাদের কর্মকাণ্ডে অস্থিরতা সৃষ্টি হচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।